মাই চ্যানেল গার্ল উইথ নো জব। কালকে সারা রাত জাগতে হয়েছে, গলার অবস্থা শুনেই বুঝতে পারছো। এখন সকালবেলাটা এখন কিছু খাইনি, ফ্রেশ হয়েছি জাস্ট। আর ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই। তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তিনটেই মাছ ছিল আজকে ফ্রিজে, দেখলাম যে তিনটেই মাছ ছিল। তিনটে মাছ মা ভেজে রেখেছে। আর এখানে এই যে পেঁয়াজ অল্প একটুখানি কেটেছি একদম ঝিরিঝিরি করে। আর এখানে ডিমও তিনটে রয়েছে, ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি, কারণ ছেলেও তো খাবে। আর ওর মুখে পড়লেও ঝাল ঝাল করে চাচাবে, যাতে বেছে ফেলে দিতে পারি, তার জন্য একটু বড় বড় করে কেটেছি। এই যে দেখছো স্টিলের এয়ারটাইট টিফিন বক্সটা, এটার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে আমি কিন্তু এই ফ্যাটানো ডিমের ব্যাটারটা ঢেলে দেবো। দাঁড়াও, তার আগে একটা কাজ করি, ফ্রাইং প্যানটাকে আগে বসিয়ে দিই ওভেনে। ওভেন জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে তার মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটতে শুরু করলে তারপরে কিন্তু আমি টিফিন বক্সটা ভালো করে আটকে বসিয়ে দেবো জলের মধ্যে। এইভাবেই টিফিন বক্সের ভেতরেই কিন্তু ডিমটা আমাদের খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এতটা বেলা হয়ে গেছে, এবার চাটা না খেলে একদম পারা যাচ্ছে না। আমার মানে মাথাটা এতটাই ব্যথা করছে, কিছু ভালো লাগবে না। শুধু মনে হচ্ছে গরম গরম চাটা খাই, গলায়ও আরাম পাবো, মাথাতেও আরাম পাবো। তোমাদেরকে বললাম না যে তিনটে ডিম ছিল, এটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আবার ডিম নিয়ে আসা হয়েছে। তো সেখান থেকেও আবার তিনটে ডিম নিয়ে আমি এই সেম ভাবেই আবার আরেকটা টিফিন কারিতে বসিয়ে দেবো। আপাতত এটা আগে বসাই, কারণ ফ্রাইং প্যানটা তো খুব একটা বড় নয় যে দুটো টিফিন কারি একসাথে বসবে, তাই একটা একটা করেই আমাকে এখন করতে হবে। ততক্ষণে আমি বেশ বড় বড় দেখে 5-6 কোয়া রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব ভালো করে কেটে নিই। এগুলোকে ভালো করে পেস্ট করব। আমরা কিন্তু বেশ অনেকটা করে আদা বেটে রেখে দিই, তার মধ্যে সামান্য একটু লবণ, আবার কোনো কোনো সময় সামান্য একটু পরিমাণ ভিনিগার দিয়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিই, যাতে প্রত্যেক দিনের জন্য আদাটা আলাদা করে না বাটতে হয়। মশলা পেস্ট করতে করতে মাথায় এলো যে আলুটাও তো আগে রেডি করতে হবে, তাই কাটা যে আলুটা ছিল সেই আলুটাকে নিয়ে গিয়ে আমি ছোট রান্নাঘরে গেলাম ওটাকে ভালো করে আগে ভেজে নিতে। আমিষের গ্যাসটা তো একটাই, তো সেখানে তো আর কোনো অপশন নেই, তাই এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকাল একটু চেষ্টা করছি টুকিটাকি যদি রান্না করেও থাকি তাতে যাতে একটু কম পরিমাণে তেল ইউজ করা যায়। যদিও আমরা রাইস ব্র্যান অয়েলটা খাই, এখন মোটামুটি সর্ষের তেল খাওয়াটা ছেড়েই দিয়েছি প্রায় বেশ কয়েক বছর হলো। তোমরা কি সর্ষের তেলের রান্নাই খাও, নাকি তোমরা অন্য কোনো অয়েল ইউজ করো, যেমন ধরো এই রিফাইন অয়েল বা রাইস ব্র্যান অয়েল আমাদের মতো? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে দেখো ডিমটা এখন এইভাবে ভাপা হয়ে গেছে অলরেডি। এটাকে আমি ভালো মতো চাকুর সাহায্যে সাইড দিয়ে আগে আলগা করে নেব। এর আগে যতবার এই রেসিপিটা করেছি ততবার কিন্তু কেকের মতো আলগা হয়ে উঠে এসেছে, কিন্তু এইবারটা দেখলাম তেলের পরিমাণটা হয়তো খুবই কম দিয়ে ফেলেছি, যার কারণে কেকের মতো আর উঠে আসেনি। তাই আমি কি করলাম, টিফিন বক্সের মধ্যেই আগে ধোকার মতন করে কেটে নিলাম চাকুর সাহায্যে, তারপর একটা একটা করে পিস তুললাম। গরমের কারণে খুবই হাঁসফাঁস করছিল শরীরটা, তাই একটুখানি রান্না করতে করতে জল খেয়ে নিলাম। আর এই যে মশলাটাও ধীরে ধীরে কষছি, মশলাটা একটু ভালো করে না কষলে না হবে না। ওই আদা রসুন পেঁয়াজের গন্ধ যদি থেকে যায়, কাঁচা গন্ধটা আবার আমার ভালো লাগে না। আর আমার মা বলে যে রান্নার মশলা যদি ভালো করে না কষা হয় তাহলে সেই রান্না নাকি টেস্ট হয় না। এটা কিন্তু সত্যি কথাই, আমিও দেখেছি। ভালো করে যেদিনই না কষিয়ে রান্না করব সেদিনকে একটুখানি হয় রসুনের গন্ধ নয় আদার গন্ধ, এরকম একটা জিনিস থেকে যায়। এই যে ডিমগুলো দেখো এরকম ধরনের অবস্থা হয়ে গেছিল প্রথমবারেরটা, কিন্তু দ্বিতীয়বারেরটা খুব সুন্দর করে আস্তে ধীরে আমি বার করেছি। কেন জানি না এই টিফিন বক্সটা একটু লেগেই গেছিল। আলুগুলো এইভাবে ভাজাও রয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি একদিকে মাছের যে আলুগুলো সেই আলুগুলো ভেজে নিচ্ছি। একদিকে ওখানে একটা রান্না হচ্ছে, আর এদিকে প্রিপারেশন করে রাখছি, একটু একটু করে এগিয়ে রাখছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। টাইমে আবার রান্নাটাও শেষ করতে হবে, বাচ্চাটাকে স্নানও করাতে হবে, আরো অনেক কাজ আছে। মাঝে মধ্যে আমার মনে হয় গরমে রান্নাঘরে রান্না করা নয় তো যুদ্ধ করা রীতিমতো। দেখো কি পরিমাণ ঘামা ঘামছি, আর গরমটাও যা পড়েছে না, বিচ্ছিরি রকমের গরম পড়েছে। এই যে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে,
তাই একটু সামান্য উষ্ণ করা জলটাকেই ভালো মতো কড়াইতে দিয়ে মিশিয়ে নিলাম। এরপর জলটা একটুখানি ফুটে উঠলেই তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর এই যে ডিমের যে কুচোগুলো ছিল বাটি থেকে বেরিয়েছিল, সেই ডিমের কুচোগুলো কিন্তু একেবারে দিয়ে দিলাম। কিন্তু ডিমের যে ধোকাগুলো করে রেখেছি সেটা একটু পরে দেবো। এই যে দ্বিতীয় বাটিটার এখনো তোলা হয়নি, এই দ্বিতীয় বাটিটাই একটু আলগাভাবে সুন্দরভাবে কেটে বার করতে পেরেছি। আজকের যে রেসিপিটা করছি এটাতে কিন্তু রেগুলার মশলাই আমি অ্যাড করেছি, যেমন ধরো পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, টমেটো, এগুলো সব কিন্তু পেস্ট করে নিয়েছি। আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম অল্প করে গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ, যেরকম দেয় আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডিমের ওই ধোকাগুলো ছেড়েছিলাম। দেখতে ঠিক এরকম হয়েছিল। আর এটার ওপর সামান্য পরিমাণ ধনেপাতা ছিল ফ্রিজে, সেগুলোকে রাফলি একটুখানি কুচিয়ে নিয়েছি, হাত দিয়েই কুচিয়েছি, তার উপর একটু ছড়িয়ে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে গার্নিশ করেছিলাম। তোমরাও যদি এই রেসিপিটা বানিয়ে থাকো বাড়িতে তাহলে অবশ্যই আমাকে জানিও, আর তোমরা কি নামে ডাকো সেটাও কিন্তু কমেন্ট করো। আমাকে জিজ্ঞাসা করছিল তখন যে কি করলি রাতের জন্য অপু, তো মাকে ওটা দেখাচ্ছিলাম তখন যে এই দেখো এটা করেছি। তারপর মা দেখেই বলছে ডিম তো সবাই তো দুপুরেই খেয়ে নেবে, রাত্রে আর কি রাখবে, এই নিয়েই একটু আলোচনা হচ্ছিল এই আর কি। আসলে ডিমটা আমাদের সবাই খুব ভালো পছন্দ করে, খুব সুন্দর খায়, সেটা ডিমের যাই হোক না কেন। যদি ডিমের ঝুড়িও করে দেওয়া হয় তাও যেন একদম তৃপ্তি করে খেয়ে নেবে। দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না আমার কিন্তু ঘরদোর কিচ্ছু গোছগাছ করা হয়নি। এই যে এখন আমি ভালো করে গোছগাছ করছি। মাম্মাকে আগের থেকে আনিনি জানো তো, মাম্মা নিচে রয়েছে। আমি ভালো করে ছেলে মেয়ে দুজনেরই স্নান করে কি পরবে সেই জিনিসগুলো রেখে দিলাম গুছিয়ে। তারপরে নিজে স্নান করে এসে মাম্মাকে নিয়ে এলাম ওপরে, স্নান করালাম, করিয়ে তারপরে এই যে ফুলের কারুকার্য করছি। তোমাদেরকে বলেছিলাম না আগের ব্লগগুলোতে যে মাম্মাকে স্নান করানোর পর আমি রোজই ওর কপালে একটা আঁকিবুকি করি কাজল দিয়ে, তো সেটা রিপিট হয়, কিন্তু প্রত্যেকদিন আলাদা আলাদা ডিজাইন করে টুকু পরিয়ে দিই ওকে। আর এই যে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর আবার বিকেলে এলাম ওপরে ছাদে, জামা কাপড় তোলার ছিল। বিকেলে যেন এই রোজ রুটিনটা আমার মাথাতে থাকে। আগে না জামা কাপড় যে তুলতে হবে ছাদ থেকে সেটা মাথা থেকেই বেরিয়ে যেত, কিন্তু এখন মাম্মা হওয়ার পরে 5টা বাজলেই যেন ঘুমটা ভেঙে যায়, হঠাৎ করে মনে পড়ে যায় যে না জামা কাপড়গুলো তুলতে হবে। আর এই যে আমার বিচ্ছুটাকে দেখো, চারিদিকে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে বললাম জুতোটা পরে ঘোর, না ও খালি পায়ে ঘুরবে ছাদের মধ্যে। বলো কিছু একটা যদি ফুটে যায় পায়ে কি হবে। বিকেলবেলার দিকে ছাদে গেলে খুব সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায়, ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে, খোলামেলা আকাশ দেখতে পাওয়া যায়। ছাদ থেকে নেমেই একটু সন্ধ্যা হতে না হতেই ছেলে বলছে যে মা আজকে একটু কোল্ড কফি করবে। আমি তো অবাক শুনে, ঠান্ডা লেগেছে, গলা ধরেছে, তার মধ্যে বলছে কোল্ড কফি করতে। অনেক বোঝানোর পর তাকে বোঝানো গেল যে না কোল্ড কফি না, হট কফি খাবে। তার আবদার, আজকে আমি কিছুতেই কমপ্লেন খাবো না মা, আমাকে আজকে কফি খাওয়াতে হবে। তো বাধ্য হয়ে এক প্রকার সামান্য পরিমাণ কফি দিলাম। বাচ্চাদের তো আর কফি দেওয়া যায় না, ক্যাফেন থাকে, আমি বুঝি, কিন্তু ও তো ছোট বাচ্চা, ওকে কিছুতেই বোঝাতে পারলাম না, যেন কেমন যেন একটা অদ্ভুতভাবে বায়না করলো। ভালো করে দুধটা ফোটালাম, সামান্য চিনি দিলাম, দিয়ে আগে আমি কফির প্যাকেটটা সমেত নিয়ে গেলাম। আমার কখনোই খুব একটা পছন্দ নয় যে বাচ্চারা চা খাবে, কফি খাবে, কিন্তু মাঝে মধ্যে তাতান এমন ধরনের বায়না আর জেদ করে বসে, কিছু বলার থাকে না। মারতেও পারি না, ছোট বাচ্চা, খুব বেশি গায়ে হাত তুললে আবার সমস্যা হতে পারে। তাই ওর যে কাপটাতে দুধ নিয়ে গেছিলাম সেই কাপটাতে সামান্য পরিমাণে কফি দিলাম, আর আমারটাতে আমি পরিমাণ মতোই মেশালাম। গরম গরম কফিটা খেয়ে বেশ ভালো লাগছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।